গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমানের মন্তব্য, পাল্টাপাল্টি বক্তব্য উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। মার্কিন রাষ্ট্রদূতকে নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবগত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা। নতুন সরকারের সঙ্গে কাজ করতে মুখে আছে ট্রাম্প প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া। কুষ্টিয়া, নওগাঁ, মাদারীপুরে আহত অন্তত 30। মুখোমুখি জামায়াত বিএনপি। 12 ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম। অনুমতি চেয়ে নির্বাচন কমিশনকে চিঠি। আসন্ন নির্বাচনের প্রচারণার শুরু থেকে জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করতে দেখা গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। তার করা এসব মন্তব্যের জবাবে পাল্টা বক্তব্য দিয়েছেন জামায়াত নেতারা। নির্বাচনের কয়েকদিন আগে এবার আবারও জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে বিস্ফোরক মন্তব্য করেছেন তারেক রহমান। বুধবার বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান জামায়াত ইসলামীকে ইঙ্গিত করে নানা মন্তব্য করেন। বলেন, একটি রাজনৈতিক দল জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদের সবাই গুপ্ত পরিচয় চেনে। সেই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষের কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। এরা তাদের পরিচিত প্রেসে ব্যালট পেপার ছাপাচ্ছেন, যা তারা ভোটের দিন পকেটে করে নিয়ে যাবেন। তারেক রহমান বলেন, 5 আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। তারা পালিয়ে যাওয়ার পরও এই রীতি বন্ধ হয়নি। একটি রাজনৈতিক দল সেই রীতি চালু রেখেছে। বাংলাদেশে আবহমান কাল ধরে নারী পুরুষ মাঠে কাজ করে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু মাঠে নয়, বিভিন্ন কলকারখানায়ও পুরুষের পাশাপাশি নারীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। কিন্তু নতুন জালেমরা সেই নারীদের নিয়ে কলঙ্কিত শব্দ ব্যবহার করছে। এ সময় যাদের মা বোনদের নিয়ে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। সমাবেশে বরিশাল বিভাগে বেড়িবাঁধ নির্মাণ, রাস্তাঘাটের উন্নয়ন, নারীদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ফসল সংরক্ষণে হিমাগার করা এবং গ্রামের নারী শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় নার্স নিয়োগের প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে প্রার্থীদের প্রচারণার মধ্যেই চলছে নানা পরিসংখ্যান, চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন সংস্থা জরিপ করছে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কোন প্রার্থী। কেউ আবার নির্বাচনে পতিত আওয়ামী লীগের ভোট কোন পক্ষে যাবে সে হিসেব করছে। এত সব বিশ্লেষণ পরিসংখ্যানের মধ্যে এবার নির্বাচন নিয়ে বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক বৈঠকে নির্বাচনী নিরাপত্তার নানা দিক নিয়ে আলোচনা করেন বাংলাদেশের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৈঠকে তিনি আসন্ন নির্বাচন ও গণভোটের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানেন। এক বার্তায় এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছে ঢাকার মার্কিন দূতাবাস। বার্তায় জানানো হয়, বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছ থেকে নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে শোনেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। সরাসরি আলোচনার মাধ্যমে এসব প্রস্তুতি সম্পর্কে জানার সুযোগ পাওয়ায় তিনি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান। নির্বাচনী নিরাপত্তার পাশাপাশি বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে দুই দেশের সামনে থাকা নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন খাতের পারস্পরিক সহযোগিতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে স্থান পায়। এর আগে গত 28 জানুয়ারি মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছিলেন, বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র সরকার। নির্বাচনের ফলাফল বাংলাদেশি জনগণের উপর নির্ভর করে, কেবল তারাই সিদ্ধান্ত নেবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, বাংলাদেশি জনগণ যে সরকারকে তাদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র ভবিষ্যতে তার সঙ্গে কাজ করতে প্রস্তুত। এ সময় 12 ফেব্রুয়ারি উৎসবমুখর পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন মার্কিন রাষ্ট্রদূত। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। কুষ্টিয়ার খোকসা উপজেলায় ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত 7 জন আহত হয়েছেন। আহতদের খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, কুষ্টিয়া 4 আসনের খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মালিয়াশিসা গ্রামে মঙ্গলবার ভোট চাওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর বুধবার সকালে
কুষ্টিয়ার খোকসা উপজেলার মালিয়াশিসা বাজারে গতকালের বিরোধ নিষ্পত্তির জন্য সালিশি বৈঠকের আয়োজন হয়। বৈঠকের শেষ দিকে তারা একে অপরের বিরুদ্ধে হামলা শুরু করে। এ ঘটনায় উভয় পক্ষের 7 জন আহত হন। বিএনপির দাবি, জামায়াত শিবিরের অতর্কিত হামলায় তাদের 4 জন কর্মী সমর্থক আহত হয়েছেন। জামায়াতের দাবি, বিএনপির হামলায় তাদের 3 জন কর্মী সমর্থক আহত হয়েছেন। পুলিশ জানায়, জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেনের কর্মী সমর্থকরা প্রচারণায় গেলে এক ভোটারের মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সেই বিরোধ মেটাতে আজ বুধবার সকালে খোকসার মালিয়াশিসা বাজারে সালিশের আয়োজন করা হয়। সালিশের শেষ পর্যায়ে হঠাৎ উভয় পক্ষের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনার জন্য বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা পরস্পরকে দায়ী করছেন। নওগাঁ 5 আসনে নির্বাচনী প্রচার চালানোর সময় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 13 জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে নওগাঁ সদর উপজেলার চক গোপাই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের চক গোপাই গ্রামে মঙ্গলবার বিকেলে জামাতের নেতাকর্মীরা প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জামাত বিএনপি নেতাকর্মীদের মধ্যে তর্ক ও হাতাহাতি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এতে 5 জন বিএনপির এবং 8 জন জামাত নেতাকর্মী আহত হন বলে দাবি করেছে দলগুলো। পরে তাদের নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হামলায় আহত এক ছাত্রদল কর্মী জানান, জামাতের কর্মীরা তাদের গ্রামে প্রচারণা চালাচ্ছিলেন। সে সময় তারা সেখানে ছবি তুললে বাধা দেন জামাত নেতারা। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে জামাতের নেতাকর্মীরা হামলা চালায়। তবে অভিযোগ অস্বীকার করে জামাত নেতাকর্মীরা জানান, প্রচারণার পর বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সম্প্রচারের অনুমতি চেয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছে এনসিপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম জানান, এখনও ভাষণের নির্দিষ্ট সময় বা স্লট নির্ধারণ হয়নি, তবে দ্রুত সময় নির্ধারণ করে নির্বাচন কমিশন জানাবেন বলে আশা করছেন তারা। এর আগে জামাত ইসলামের আমিরও রাষ্ট্রীয় গণমাধ্যমে ভাষণ সম্প্রচারের অনুমতি চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে। ফলে নির্বাচনের আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে রাজনৈতিক ভাষণ ঘিরে বাড়ছে বেশ তৎপরতা। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদের মাধ্যমে সরকার পরিচালনা হওয়ায় সংসদ অধিবেশনের প্রয়োজন পড়েনি। আসন্ন নির্বাচনে জয়ীদের নিয়ে গঠিত সরকার দীর্ঘ বিরতির পর আবার সংসদ অধিবেশন শুরু করবে। এমতাবস্থায় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যদের শপথ পড়াবেন কে? সংসদ সচিবালয় এর জন্য উপযুক্ত ব্যক্তির খোঁজে নেমেছে। যদিও সংবিধান অনুযায়ী আগের সংসদের স্পিকারের এই শপথ পাঠ করানোর কথা। অভ্যুত্থানের পর 2024 সালের 2 সেপ্টেম্বর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। বিগত সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এখন কারাগারে আছেন। তিনি এখনও পদত্যাগ করেননি। সংবিধানের 74(6) অনুচ্ছেদ অনুযায়ী নতুন স্পিকার কার্যভার গ্রহণ না করা পর্যন্ত আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার নিজ পদে বহাল আছেন বলে গণ্য হবে। এ অবস্থায় শপথ পড়ানোর জন্য সংসদ সচিবালয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজার উদ্যোগ আইনি প্রশ্নের জন্ম দিয়েছে। দেশের জাতীয় দৈনিক সমকালের এক প্রতিবেদনে দাবি করা হয়, গত 28 জানুয়ারি সংসদ সচিবালয়ে নবনির্বাচিত এমপিদের কে শপথ পাঠ করাবেন সে বিষয়ে মতামত চেয়ে সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের কাছে নথি উত্থাপন করেছে। উপদেষ্টার সম্মতি পেলে এ সংক্রান্ত সারসংক্ষেপ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুমোদনের পর এ সারসংক্ষেপ রাষ্ট্রপতির কার্যালয়ে যাবে। রাষ্ট্রপতির সম্মতির পরিপ্রেক্ষিতে আদেশ জারি হবে। জানতে চাইলে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা সমকালকে বলেন, নবনির্বাচিত এমপিদের শপথ পড়ানোর কাজ প্রক্রিয়াধীন, তবে শপথ কে পড়াবেন এটি সরকার সিদ্ধান্ত নেবে। সংবিধানের 148(1) অনুচ্ছেদ অনুযায়ী বিদায়ী স্পিকার নতুন এমপিদের শপথ পাঠ করাবেন। 148(2) অনুচ্ছেদে বলা হয়েছে, স্পিকারের মনোনীত কোনো ব্যক্তির কাছেও এমপিরা শপথ নিতে পারবেন। 148(2) ক অনুচ্ছেদে বলা হয়েছে, গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে যদি স্পিকার বা তার মনোনীত ব্যক্তি সংসদ সদস্যদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন এই শপথ পড়াবেন। সংবিধানের এই নির্দেশনা মতে পদত্যাগ করলেও এমপিদের শপথ পড়ানো বিদায়ী স্পিকারের দায়িত্ব।
এর জন্য সংবিধানে 3 দিন সময় নির্ধারণ করা আছে। কোনো কারণে তিনি ব্যর্থ হলে পরের 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এমপিদের শপথ পড়াবেন। এবার সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে। গণভোটে হ্যাঁ জিতলে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। তার জন্য এমপিদের আলাদাভাবে শপথ নিতে হবে। সাব্বির হোসেন সাকিব, যুগান্তর নিউজ।